Okay. Hello guys, good morning. Welcome to my class Civil Engineering in Bengali, and we are actually doing a hydrology series. সেই হাইড্রোলজি সিরিজে আমরা আজকে স্ট্রিম ফ্লো মেজারমেন্ট চ্যাপ্টারটা শেষ করে দেবো। ওকে, তো স্ট্রিম ফ্লো মেজারমেন্ট চ্যাপ্টারে আমাদের কী কী কমপ্লিট হয়েছে, আমরা ডিসচার্জ বের করা শিখেছি বাই ডাইরেক্ট মেথড। যতগুলো মেথড ছিল আমাদের কিন্তু হয়ে গেছে। সেটা তোমার এরিয়া ভেলোসিটি মেথড হোক, দেন আমরা ডাইলিউশন মেথড পড়েছিলাম, দেন আমরা পড়েছিলাম হচ্ছে মুভিং বোট মেথড, আরও ইলেকট্রোম্যাগনেটিক আর আলট্রাসনিক যে মেথডগুলো আছে সেগুলো দরকার নেই, আমি বলেছিলাম ইট ইজ নট রিকোয়ার্ড অ্যাট অল। এবার আমরা ইনডাইরেক্ট মেথড করব। ঠিক আছে, ইনডাইরেক্ট মেথড মানে কি, ডাইরেক্টলি ডিসচার্জ আমরা বার করছি না, কিন্তু কিছু এম্পেরিক্যাল ইটারেটিভ ইকুয়েশনসের মাধ্যমে আমরা বার করছি। সেই ইনডাইরেক্ট মেথডের মধ্যে একটাই যেটা আমাদের হাইড্রোলজি সিলেবাসে আছে, সেইটা হলো স্লোপ এরিয়া মেথড। সো দ্য নেক্সট পার্ট ইজ স্লোপ এরিয়া মেথড টু ফাইন্ড আউট দ্য ডিসচার্জ। দেখো, ইট ইজ এ ইটারেটিভ মেথড। তা মেথডটার নাম কি? স্লোপ এরিয়া মেথড। স্লোপ এরিয়া মেথড। তাহলে এই মেথডটা সম্বন্ধে যদি আমি একটু জানি যে মেথডটা কি, ইট ইজ অ্যান ইটারেটিভ মেথড। ইটারেটিভ মেথড বেসড অন এনার্জি প্রিন্সিপাল। এনার্জি প্রিন্সিপাল এগুলো কিন্তু মনে রাখবে, হ্যাঁ, কোনটা কোন প্রিন্সিপালের উপর বেস করে হচ্ছে, কোনটা মাস ট্রান্সফার, কোনটা এনার্জি, পরীক্ষায় কিন্তু আসে। তো এটা এনার্জি প্রিন্সিপালের উপর বেস করা, অ্যান্ড উই ক্যান গেট discharge. We can get discharge of a stream through this method. It is an indirect method to find discharge. এটা একটা ইনডাইরেক্ট মেথড, ডিসচার্জ বের করার একটা ইনডাইরেক্ট মেথড। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখি যে মেথডটা আমরা কি করে করব। প্রথমে কি মেথডের কিছু ডেরিভেশনস আছে। এগেইন বলছি, ডেরিভেশনগুলো না জানলেও তোমার কোনো দরকার নেই, বাট আমি তোমাকে করে দেবো। যদি দরকার থাকে তুমি জানবে, যদি দরকার না থাকে করার দরকার নেই। ফাইনালি দুটো ফর্মুলা বলে দেবো, সেই ফর্মুলা দুটো মনে রাখবে। ঠিক আছে, চলো ফার্স্ট স্টার্ট দ্য ডেরিভেশন। কি হচ্ছে দেখো, এই হচ্ছে দুটো রিভারের, কি বলেছিলাম, এই পাশটা হচ্ছে আপস্ট্রিম সেকশন ধরে নিলাম, এটা হচ্ছে ডাউনস্ট্রিম ধরে নিলাম আর কি। ঠিক আছে, এটা হচ্ছে রিভার চ্যানেলের বেড। এরকম না করে, এক সেকেন্ড দাঁড়াও, বেডটাকে যদি আমি একটু স্লোপি বানাই তাহলে বেটার হবে। কারণ কি, জেনারেলি রিভার বেডটা এরকমই থাকবে ইন জেনারেল, তাই না? আরে বাবা, তুমি যদি গঙ্গা নদীর রিভার দেখো তাহলে কি আপস্ট্রিম সাইডে উপরে, ডাউনস্ট্রিম সাইডে নিচে যাবে। ইন জেনারেল রিভার এটাই থাকে। তো আমি তোমাদের সুবিধার জন্য যেটা ইন জেনারেল হয় সেটাই দেখালাম। সবসময় বুঝতে পারছো না, ধরো হিমালয় থেকে কোনো একটা রিভার নামছে, তাহলে রিভারের স্লোপটা কি এরকমভাবে থাকবে, এরকম। তাহলে এই হচ্ছে ডেটাম লেভেল। ডেটামটাকে আমি সবসময় সোজাই ধরবো, দিস ইজ ইয়োর ডেটাম। ডেটাম লেভেল এইটা হচ্ছে রিভারের টপ 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 লেভেলটা। রিভারের টপ লেভেলটা এরকম করে ফ্লো করছে। এটা কি বললাম তাহলে? টপ লেভেল অফ দ্য রিভার, মানে নদীর জলের টপ লেভেলটা আর কি। বুঝতে পারছো তো, রিভারের টপ লেভেল হচ্ছে এটা। ঠিক আছে, আর একটা থাকবে, সেটা হচ্ছে এই রকম। এইটা কি? এটা হচ্ছে এনার্জি। আর একটু বড় করে করলে মনে হয় সুবিধা হতো তোমাদের পক্ষে, কারণ কি এমনিতেও আমি এখানে কিছু করতে পারবো না। এইটা করে দিই যেটা, এই রকম হচ্ছে স্লোপটা। এটা হচ্ছে রিভারের এটা, এইটা হচ্ছে এরকম ভাবে নামছে, সে ফর এক্সাম্পল। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে রিভার বেড। দিস ইজ রিভার বেড। তাহলে এইটাকে আমরা Z1 ধরছি। Z1 মানে কি? ডেটাম হেড। এটাকে আমরা Y1 ধরছি, মানে কি? প্রেশার হেড। মানে জলের লেভেলটা কত, এটা হচ্ছে রিভারটা। বুঝতে পারছো তো, জলের লেভেলটা কত, এটা ডেটাম থেকে কত উপরে আছে, এটা ডেটাম। ঠিক আছে, এই যে নিচের লাইনটা আছে, ইটস বেটার আই শুড শো ইট ইন ডিফারেন্ট কালার সো দ্যাট ইউ ক্যান বি এবল টু আন্ডারস্ট্যান্ড। এটা হচ্ছে ডেটাম। ঠিক আছে, ডেটাম। এটা হচ্ছে রিভার বেড। এই লাল কালার এটা কি বলতো? রিভার বেড। এদিকে দেখালে চলবে না। এটা হচ্ছে রিভার বেড।
রিভার বেডটা এরকম করে আছে, এটা ডেটাম Z1, আর এই যে পোর্শনটা আছে এটা হচ্ছে V1/2g। আই হোপ তোমাদের কারোরই, আমি জানি ফ্লুইড মেকানিক্স পড়া হয়নি, বাট আমি আশা করি যে V1/2gটা কি তোমরা সবাই জানো। আই হোপ ইউ নো হোয়াট ইজ V1/2g। এটা হচ্ছে তোমার কি বলতো, এটা হচ্ছে তোমার এনার্জি মানে ভেলোসিটি হেড, ঠিক আছে, সব কিছু বলছি দাঁড়াও। আর এইটা ধরো তোমার আছে এখানে, এটা হচ্ছে V2/2g, মানে ডাউনস্ট্রিম সেকশানে, সরি এটা ভুল লেখা হয়নি, এটা কাজ করি, এটা মুছে দিই, হ্যাঁ এটা তো আর দরকার নেই। আচ্ছা, এই যে পোর্শনটা আছে এই পোর্শনটাকে আমরা আপস্ট্রিম সাইড বলি, হ্যাঁ উপরের দিকে, আর এটাকে আমরা ডাউনস্ট্রিম সাইড বলি নিচের দিকে, ঠিক আছে, এরকম আছে এই, ঠিক আছে। তাহলে এটা V2/2g হলো, এইটা হচ্ছে তোমার ডাউনস্ট্রিম সাইডের Y2 মানে, আর এটা হচ্ছে Z2, বুঝতে পারলে কি না বলো। তাহলে Z1 Y1 V1/2g, Z2 Y2 V2/2g কি সেটা প্রথমে তোমাকে জানতে হবে, ঠিক আছে। দেখো সবার প্রথমে V1/2g হচ্ছে ভেলোসিটি হেড অ্যাট আপস্ট্রিম সাইড, আপস্ট্রিম সাইডের। তাহলে V2/2gটা কি, ভেলোসিটি হেড অ্যাট ডাউনস্ট্রিম সাইড, ঠিক আছে। Y1টা কি, আচ্ছা ঠিক আছে, Y1 প্লাস Z1 একসাথে লিখে দাও, ঠিক আছে। Y1 প্লাস Z1টা হচ্ছে ওয়াটার লেভেল এলিভেশন, ওয়াটার লেভেল এলিভেশন ফ্রম ডেটাম, ঠিক আছে, ইন আপস্ট্রিম সাইড। আর বুঝতেই পারছো Y2 প্লাস Z2 হবে হচ্ছে ওয়াটার লেভেল এলিভেশন ফ্রম ডেটাম ইন ডাউনস্ট্রিম সাইড, ওটা আর লিখছি না, ঠিক আছে। এইখানে দুটো মানে এই যে এইটা হচ্ছে টোটাল এনার্জি লাইনের একটা ইয়ে, বুঝলে তো লাইনটা, এগুলো তোমরা এখন বুঝতে পারবে না কি জিনিস, টেল ফেল কি জিনিস, এগুলো তোমরা পরে ফ্লুইড মেকানিক্স পড়লে বুঝতে পারবে। বুঝতেই পারছো ফ্লুইড মেকানিক্স আমি পড়াতে পারছি না, কারণ কি পিএসসি যে সিলেবাসে নেই। যদি ফ্লুইড মেকানিক্স পড়াতাম তাহলে এগুলো বুঝতে পারতে। এনিওয়ে আপাতত তুমি জেনে রাখো, অবভিয়াসলি কিছু না কিছু লস হয়েছে বলে, এটা তো এনার্জি না একটা, দিস ইজ দ্য এনার্জি, তো কিছু না কিছু একটা লস হয়েছে বলেই কমেছে। আই হোপ তোমরা ম্যাক্সিমাম ছেলেই আছো যারা বিটেক বা ডিপ্লোমা পাস করেছো, তারা অ্যাটলিস্ট এতটুকু জানো যে লস হলে এরকম কমে যায়, এইটা হয়তো জানো। কীভাবে আসে না আসে উইল সি ইন দ্য ফ্লুইড মেকানিক্স ক্লাস। তো এখানে এইটুকু কি হচ্ছে, ধরে নিলাম এইচএফটা কি, হেড লস ডিউ টু ফ্রিকশনাল হেড লস, ঠিক আছে। এর বের করার প্রচুর প্রসেস আছে, আমরা দেখব। আর একটা কি লস হচ্ছে, সেটা হচ্ছে এইচইটা কি লস, এইচইটা হচ্ছে তোমার লস ডিউ টু এডিস, লস ডিউ টু এডিস ফর্মেশন, বুঝতে পারলে কি না বলো। এই হচ্ছে গল্প, এই হচ্ছে ছবি। তার মানে এডি ফর্মেশনের জন্য যদি লস হয় সেটাকে আমরা এইচই বলবো, আর এইচএফটা হচ্ছে লস ডিউ টু ফ্রিকশনের জন্য, মানে অবভিয়াসলি এটা দিয়ে যাচ্ছে, এখানে প্রচুর ফ্রিকশন হবে, তার জন্য যে লসটা সেটা হচ্ছে এইচএফ আর এইচই। এই হচ্ছে ব্যাপার। এবার কি করব বলো তো, পুরো কাজটা আমার হয়ে গেছে, এবার আমরা এনার্জি ব্যালেন্স ইকুয়েশন করব। কীরকম এনার্জি ব্যালেন্স ইকুয়েশন, যে এই জায়গার এনার্জি ইকুয়ালস টু এই জায়গার এনার্জি। আমি কি বলেছি, আইনস্টাইনের রুল অনুযায়ী এনার্জি ক্যানট বি ডিস্ট্রয়েড, ক্যানট বি ক্রিয়েটেড, ইট ক্যান অনলি বি কনভার্টেড ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার, মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা যায়। তার মানে এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল আমি সবখানে লাগাতে পারি। ওকে, সো জাস্ট অ্যাপ্লাইং এনার্জি কনজারভেশন, আমি এনার্জি কনজারভেশন কোথায় লাগাচ্ছি, টু আপস্ট্রিম অ্যান্ড ডাউনস্ট্রিম সাইড। আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম সাইডে আমি এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল লাগাচ্ছি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে এখানে, আপস্ট্রিম সাইডে দেখো V1/2g প্লাস Y1 প্লাস Z1, ব্যাস এখানে পুরো এনার্জি এটাই আছে, শুধু আর কিচ্ছু নেই। ডেটামের উপরে যা এনার্জি আছে শুধু এটাই আছে, V1/2g Y1 Z1। এখানে কি আছে, এখানে আবার এক্সট্রা জিনিস আছে, মানে V2/2g প্লাস Y2 প্লাস Z2 আছে, তার সাথে এখানে এইচই আর এইচএফ আছে। ব্যাস দেখো বুঝতে পারলে কিনা, হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস থিংস। তাহলে আমি এটা মুছে দেবো, স্ক্রিনশট নিয়ে রাখো। এবার এটা আমি মুছে দেবো, আর আমার কোনো কাজ নেই, আমি এনার্জি ব্যালেন্সটা লেখার জন্য এটা করেছিলাম, হয়ে গেল। এবার আমি এটা মুছে, এখানে এটার আমার আর কোনো কাজ নেই, ঠিক আছে। এইভাবে আমরা এটা বার করতে পারি। ওকে, ভালো কথা। এবার দেখো এখানে আমাদের এইচইটা সম্বন্ধে একটু জানতে হবে। এইচইটা কি দেখো ভালো করে দেখবে, হ্যাঁ। এইচই হচ্ছে হেড লস ডিউ টু এডিস ফর্মেশন, ঠিক আছে। এডিস ফর্মেশনের জন্য যে হেড লসটা হচ্ছে,
এবার এডি মানে কি বলো তো, কিছুই না, ওই যে এরকম করে যে ঘোরে না জলের মধ্যে, মানে তুমি ধরো একটা জল এরকম করে ইউনিফর্মলি যাচ্ছে, সোজা যাচ্ছে। এখন ইউনিফর্ম মানে কি সেটাও তোমরা জানো না, খুব মুশকিল। ফ্লুইড মেকানিক্স পড়া উচিত ছিল আগে, কিন্তু কিছু করার নেই। তো ধরো এরকম করে যাচ্ছে জল, ইউনিফর্ম মানে এটা মনে রাখো যে ফ্লুইডের প্রপার্টিগুলো কি কি প্রপার্টি, সে ডিসচার্জ হোক, ভেলোসিটি হোক, ডেনসিটি হোক, সেটা স্পেসের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে না, মানে নর্মালি যাচ্ছে, যা ভেলোসিটি এখানে আছে পরেও তাই ভেলোসিটি, তারপরেও তাই ভেলোসিটি, মানে এভরিওয়ার দ্য ভেলোসিটি অফ দ্য ফ্লুইড ইজ রিমেন সেম। আমি এটা ধরে নিচ্ছি, এরকম করে চলছে 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 চলতে চলতে ধরো তুমি কোনো একটা জায়গায় ফট করে এরকমভাবে কন্ট্রাকশন বা এক্সপ্যানশন করে দিলে। যখনই তুমি কোনো একটা জায়গায় কন্ট্রাকশন বা এক্সপ্যানশন করবে, তখনই তার মধ্যে কি বলতো একটা মানে এরকমভাবে একটা তৈরি হবে, মানে এডিস বলে ওগুলোকে, মানে কি বলবো ওটাকে, মানে একটা হালচাল তৈরি তুমি দেখতে পাবে জলের মধ্যে, ওইগুলোকেই বলে এডিস। তার জন্য কি হচ্ছে, জলের মধ্যে লস হচ্ছে এনার্জির, মানে জলটা সোজা যাওয়ার কথা, এবার জলের মধ্যে যদি এরকম পাক তৈরি হয়ে যায়, এডিস মানে পাক, এরকমভাবে ধরো এই যে জলটা যাচ্ছে, ধরো যেতে 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 এখানে একটা কন্ট্রাকশন হয়ে গেল, তখন কি হবে বলতো, এখানে এরকম পাক তৈরি হয়ে যাবে। আশা করি তুমি এরকম প্রচুর দেখেছো। তো এই পাকগুলোই হচ্ছে এনার্জি লস। তো এবার এই এনার্জি লসটা কতটা, সেটা বিভিন্ন জায়গায় দেওয়া আছে, ঠিক আছে, সেই ভ্যালুগুলো তোমাকে মনে রাখতে হবে, কিছু করার নেই, ইউ হ্যাভ টু রিমেম্বার দোজ ভ্যালুস। কি ভ্যালু আছে, যদি গ্র্যাজুয়াল কন্ট্রাকশন হয়, মনে রাখবে গ্র্যাজুয়াল কন্ট্রাকশন, এগুলো কিন্তু মনে রাখবে, পরীক্ষাটা দেবে না, তাহলে এটা হবে 0.1, ঠিক আছে, 0.11 ভ্যালু হবে, মানে এডিস কনস্ট্যান্টটা 0.1 হবে। যদি এটা তোমার গ্র্যাজুয়াল এক্সপ্যানশন হয়, তাহলে এই ভ্যালুটা হয় 0.3, ঠিক আছে। যদি সাডেন কন্ট্রাকশন হয়, কন্ট্রাকশন মানে ফট করে কমে গেল, তাহলে এই ভ্যালুটা হবে 0.6, আর যদি সাডেন এক্সপ্যানশন হয়, তাহলে এই ভ্যালুটা তোমার হবে 0.8। সো দিস ভ্যালুজ ইউ হ্যাভ টু রিমেম্বার। দেখি দেখা যাচ্ছে কিনা, আই হোপ দেখা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আমি আরও চেষ্টা করলাম, না দেখা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। তাহলে এই ভ্যালুগুলো তোমাকে পরীক্ষার সময় মনে রাখতে হবে। এক সেকেন্ড, বুঝেছি। না, পরীক্ষার সময় এগুলো মনে না রাখলেও হবে, কারণ কি এই ভ্যালুগুলো পরীক্ষার খাতায় দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এগুলো না মনে রাখলেও চলবে, বাট আমার মতে তোমার মনে রাখা উচিত। আর যদি ইউনিফর্ম ফ্লো হয়, ইউনিফর্ম ফ্লো মানে কি বললাম, ফ্লোটা স্ট্রেট চলছে, ফ্লোয়ের প্রপার্টি স্পেসের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে না। তো ইউনিফর্ম ফ্লো যদি হয়, তাহলে এই ভ্যালুটা হবে 0, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবারে এডি কনস্ট্যান্টের ভ্যালুটা কি, এটা তো আমি কনস্ট্যান্টের ভ্যালু বললাম, দিজ আর দ্য ভ্যালুজ অফ কনস্ট্যান্ট। এইচই মানে কি বলতো, এইচই মানে হচ্ছে কে ইন্টু V1 স্কোয়ার ডিভাইডেড বাই 2G মাইনাস V2 স্কোয়ার ডিভাইডেড বাই 2G। এই কে এর ভ্যালুগুলো হচ্ছে এগুলো, দিজ আর দ্য এডিস কনস্ট্যান্ট। তাহলে এইচই মানে কি হচ্ছে, কে বাই 2G ইন্টু V1 স্কোয়ার মাইনাস V2 স্কোয়ার। বুঝতে পারছো, এটা হচ্ছে টোটাল এইচই। দিজ আর দ্য ভ্যালুজ অফ কে, কে মানে কি, দিজ আর ভ্যালুজ অফ কে মানে এডিস কনস্ট্যান্ট, এডিস কনস্ট্যান্ট, এডিস কনস্ট্যান্টের এগুলো হচ্ছে ভ্যালু। এখানে একটা পরিষ্কার জিনিস বোঝার আছে, এমসিকিউতে কোশ্চেন আসবে যে এক্সপ্যানশনটা বেশি ডেঞ্জারাস না কন্ট্রাকশনটা বেশি ডেঞ্জারাস। তুমি দেখো কনস্ট্যান্টগুলো দেখলেই বুঝতে পারবে। এক্সপ্যানশনের ক্ষেত্রে কিন্তু হেড লসটা তোমার বেশি হয়। সো ইউ অলওয়েজ রিমেম্বার, যদি তুমি গ্র্যাজুয়াল এক্সপ্যানশন দাও আর সাডেন এক্সপ্যানশন দাও, এক্সপ্যানশনে সবসময় মনে রাখবে এডিস লস বেশি হয়। মোর এডিস লস ইউ উইল ফেস ইফ ইউ আর এক্সপ্যান্ডিং। দেখো সাডেন এক্সপ্যানশনে সবচেয়ে বেশি 0.8, সাডেন কন্ট্রাকশনে 0.6, আবার গ্র্যাজুয়াল এক্সপ্যানশনে 0.3, গ্র্যাজুয়াল কন্ট্রাকশনে 0.1। মানে এক্সপ্যানশন ইজ মোর ডেঞ্জারাস দেন দ্য কন্ট্রাকশন। দিস কোশ্চেন হ্যাজ বিন আস্কড ইন দ্য ইন্টারভিউস অর ইন দ্য এমসিকিউস মেনি টাইম, ঠিক আছে। ওকে, তো এটা আমার হয়ে গেল। এবার আমি এই ইকুয়েশনটাকে রিরাইট করব। সি কিরকম করে রিরাইট করা যায় দেখো, জাস্ট সি। তাহলে আমরা কি করছি, একটা কাজ করি, এইচএফটাকে বার করি। এইচএফ ইকুয়ালস টু কি লিখতে পারি, এইচএফ ইকুয়ালস টু V1 স্কোয়ার মাইনাস V2 স্কোয়ার বাই 2G। বুঝতে পারলা কি করলাম, এই V1 স্কোয়ার বাই 2G আর এই V2 স্কোয়ার বাই 2G এটাকে এই পাশে নিয়ে আসলাম, জাস্ট একসাথে করে দিলাম। আচ্ছা, Y1 প্লাস Z1টাকে H1 লিখছি, Y2 প্লাস Z2টাকে H2 লিখছি। মানে কি, ওয়াটার সারফেস এলিভেশন অ্যাবাভ ডেটাম একসাথে। এটাকে H1 লিখলাম, এটাকে H2 লিখলাম। তাহলে কি হতে পারে, এ পাশে চলে যদি আসে প্লাস H1 মাইনাস H2। বুঝতে পারলে, Y1 প্লাস Z1 মানে কি, ডেটাম থেকে কত উপরে ছিল, হ্যাঁ। তো এই Y1 প্লাস H1 ডাইরেক্ট আমি H1 লিখে দিলাম, মানে ডেটাম থেকে কত উপরে আছে। Z1টা কি ছিল, ডেটাম থেকে বেডের লেভেল,
আর ওয়াই ওয়ানটা কি ছিল, বেড থেকে ওয়াটার সারফেস এলিভেশনের লেভেল। ওয়াই ওয়ান প্লাস জেড ওয়ানকে একসাথে এইচ ওয়ান লিখে দিলাম, ডাইরেক্টলি আমরা ডেপথ বার করবো ওয়াটার সারফেস এলিভেশন ফ্রম ডেটাম। আমি ছবি এঁকে দেখালে তুমি বুঝতে পারবে, এটা হলো। আচ্ছা, প্লাস আরেকটা কি করতে পারি, এ পাশে নিয়ে আসবো এইচইটাকে, প্লাস এইচই ইজ ইকুয়াল টু এইচএফ। দেখো তো ইকুয়েশনটা ঠিক হলো কিনা। আমি এইচএফ এর ভ্যালুটা বার করলাম, জাস্ট এই পাশে নিয়ে আসলাম, এইচএফ তো এখানে লিখেইছি, তো এইচএফ ইকুয়ালস টু দিস। আচ্ছা, এইচির জায়গায় আমি এটা লিখতে পারি, আই ক্যান পুট দ্য ভ্যালুজ অফ দিস ইন এইচই। তাহলে এইচির ভ্যালুটা এখানে পুট করি, কে ডিভাইডেড বাই 2g v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার। দেখো বুঝতে পারলে কিনা, কে এর ভ্যালুটা ওখানে পুট করলাম, এইচির ভ্যালুটা ওখানে পুট করলাম, করতে পারি। তারপরে কি হচ্ছে দেখো, এবার আমি যদি এইটা আর এইটাকে কমন নিতেই পারি, তাহলে v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার বাই 2g তো দুই জায়গাতেই আছে। তাহলে আমরা কি করতে পারি, এইচএফ ইকুয়ালস টু ফাইনাল ইকুয়েশন h1 মাইনাস h2 প্লাস 1। আচ্ছা, এইচইটাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে এটা মাইনাস হবে, 1 মাইনাস কে ইন্টু v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার ডিভাইডেড বাই 2g। দেখো বুঝতে পারলে কিনা, এটা হচ্ছে এইচএফ এর ইকুয়েশন। দিস ইকুয়েশন ইউ হ্যাভ টু রিমেম্বার। এটা কেই লেখো তো, এডিস কনস্ট্যান্টটাকে কে না লিখে কেই লেখো, এডিস কনস্ট্যান্টটাকে কেই লিখলাম, জাস্ট এডিস কনস্ট্যান্ট আছে না, সেই জন্য কে না লিখে কেই লিখলাম। এই ইকুয়েশনটা তোমাকে মনে রাখতে হবে, দিস ইজ দ্য ফার্স্ট ইকুয়েশন ইউ হ্যাভ টু রিমেম্বার। দেখো বুঝতে পারলে কিনা, দিস ইজ দ্য ফার্স্ট ইকুয়েশন ইউ হ্যাভ টু রিমেম্বার। এখানে জিনিসগুলো কি আমি বলে দিচ্ছি, তুমি লিখে রাখো। h1 ইজ দ্য এলিভেশন, আমি ছবিটা আঁকাই, এটা মুছে দিচ্ছি এখন। হ্যাঁ, এলিভেশন অফ ওয়াটার সারফেস অ্যাবভ ডেটাম। দেখো এই ছিল হচ্ছে আমার বেড লেভেল, এটা হচ্ছে রিভারের বেড, কিন্তু ডেটামটাকে আমি সবসময় সোজাই ধরবো, এটা হচ্ছে ডেটাম। এইটা ছিল হচ্ছে ওয়াটার সারফেস এলিভেশন, এরকমভাবে ওয়াটার সারফেসটা নাম ছিল। তো এই জায়গাটাকে আমি ধরেছিলাম হচ্ছে কি z1, এই জায়গাটাকে আমি ধরেছিলাম হচ্ছে y1। বুঝতে পারলে তো? এইবার আমি দুটোকে আলাদা না করে টোটালটাকে একসাথে, মানে z1 প্লাস y1কে একসাথে আমি h1 ধরছি। তাহলে h1টা কি, h1 হচ্ছে ওয়াটার সারফেস এলিভেশন, ওয়াটার সারফেস এলিভেশন অ্যাবাভ ডেটাম, অ্যাবাভ ডেটাম মানে ডেটামের উপর ডাইরেক্ট ওয়াটার সারফেস এলিভেশন ইন আপস্ট্রিম সাইড। এটা আপস্ট্রিম সাইড ছিল, সিমিলারলি এদিকে ডাউনস্ট্রিম সাইড হবে। তো এদিকেও তোমার এটা কি ছিল, z2, এদিকে কি ছিল, y2। তাহলে আমরা একসাথে দুটোকে h2 লিখতে পারি। তাহলে h2টা কি হবে, h2 মানে হচ্ছে z2 প্লাস y2, যেটা কি হচ্ছে ওয়াটার সারফেস এলিভেশন, ওয়াটার সারফেস এলিভেশন, হ্যাঁ, অ্যাবাভ কি ডেটাম ইন ডাউনস্ট্রিম সাইড। দেখো বুঝতে পারলে কিনা, ওয়াটার সারফেস এলিভেশন অ্যাবাভ ডেটাম ইন ডাউনস্ট্রিম সাইড, ওয়াটার সারফেস এলিভেশন অ্যাবাভ ডেটাম ইন আপস্ট্রিম সাইড। একটা আপস্ট্রিম সাইডের একটা ডাউনস্ট্রিম সাইডের, ব্যাস হয়ে গেল, আর কিছু তো বোঝার নেই এখানে। কেইটা তো এডিস কনস্ট্যান্ট, ভ্যালুগুলো আমি বলেই দিয়েছি, 0.1, 0.3, 0.6, 0.8 মনে রাখবে। হ্যাঁ, আর 0 ইউনিফর্মের জন্য, আর v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার বাই 2g। দিস ইজ দ্য ওয়ান ফর্মুলা দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার। এই ইকুয়েশনটা তুমি মার্ক করে রাখো, দিস ইজ ইকুয়েশন 1। যদি তুমি ডেরিভেশনটা না জানতে চাও, এই ইকুয়েশনটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, হয়ে গেল। এবার এটা আবার মুছে দিই, কোনো দরকার নেই, এটার কোনো দরকার নেই। এবার দেখো ম্যানিংস ইকুয়েশন কি বলে আমাদের, ফ্রম ম্যানিংস ইকুয়েশন। ম্যানিংস ইকুয়েশন আমাদের কি বলে দেখো তো, ম্যানিংস ইকুয়েশন বলে q ইজ ইকুয়াল টু a ইন্টু v। v মানে কি, a ইন্টু 1/n r টু দি পাওয়ার 2/3 ইন্টু s টু দি পাওয়ার হাফ। ফ্লুইড মেকানিক্স যারা পড়োনি তারা কিন্তু এই ম্যানিংস ইকুয়েশনটা বুঝতে পারবে না। ফ্লুইড মেকানিক্স অ্যান্ড ওপেন চ্যানেল ফ্লো যারা পড়োনি তারা ম্যানিংস বুঝতে পারবে না। বাট আমি মনে করি আমার ক্লাসের 90% ছেলে আছে যারা অলরেডি সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে বসে আছে। ঠিক আছে, ওকে। সো তোমরা এটা খুব ভালো করেই জানো, এটা একদম সিম্পল ইকুয়েশন, কোনো ব্যাপার না এটা জানা। যারা অলরেডি ডিপ্লোমা বা বিটেক পাস করেছো, দে অলরেডি নো দিস থিংস। এখন এটা যদি আমি বলতে যাই, এটারই আমার 1 ঘন্টা লাগবে, অতএব এটা তো আমি এখানে বলতে পারবো না। যারা জানো না তারা জেনে নাও, এরকম একটা ইকুয়েশন আছে। ওকে, এবার কি করব, কিউ ইজ ইকুয়াল টু a/n ইন্টু r টু দি পাওয়ার 2/3। এটাকে আমরা একসাথে রাখছি, এটাকে আমরা বলছি কে, শুধু কে বলছি, ওটাকে কেই লিখেছিলাম। হ্যাঁ, এটাকে কেই করে দিয়েছিলাম, এখানে একটা কে আছে বলেই আমি ওখানে কেই করলাম। তখন কেইটা হচ্ছে এডিস কনস্ট্যান্ট, কেটা কি, কনভেয়েন্স কনস্ট্যান্ট। মনে থাকবে?
এটাকে আমরা কনভেন্স কনস্ট্যান্ট বলি। তাহলে কনভেন্স কনস্ট্যান্টের ফর্মুলাটা কি হলো, a/n ইন্টু r⁴ আরটা হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস। এখন আপাতত জেনে রাখো ওয়েটেড এরিয়া বা ওয়েটেড পেরিমিটার, পরে আমরা দেখবো যে কোনটা কি জিনিস। এই হলো হচ্ছে ব্যাপার। আচ্ছা, ইন্টু s⁻²। তাহলে এই ইকুয়েশনটা যদি আমি ভালো করে রিরাইট করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো। আফটার রিরাইটিং দিস ইকুয়েশন আমার দাঁড়াচ্ছে হচ্ছে q = k ইন্টু s⁻²। এই টার্মটাকে আমি কে দিয়ে রিপ্লেস করে দিলাম তো, তাই তো? তাহলে কে ইন্টু s⁻² দাঁড়াচ্ছে। আচ্ছা, এসটা হচ্ছে স্লোপ না, কিন্তু তোমরা এটা ভুল জানো। তোমরা যদি জেনে থাকো এস মানে হচ্ছে স্লোপ, মানে চ্যানেল বেডের স্লোপ, সেটা তোমরা ভুল জানো। এটা হচ্ছে এনার্জি লাইনের স্লোপ। এসটা কি? এস = স্লোপ অফ এনার্জি লাইন। যারা ওপেন চ্যানেল ফ্লো একটু ভালো করে জানো তারা এটাকে কারেক্ট করতে পারছো। ইট ইজ নট দ্য স্লোপ বেড স্লোপ, ইট ইজ স্লোপ অফ এনার্জি লাইন। স্লোপ অফ এনার্জি লাইন। আর স্লোপ অফ এনার্জি লাইন হয় হচ্ছে HF + HE ডিভাইডেড বাই L। এটা কি করে হচ্ছে বুঝতে পারছো তো? আর ওই যে নেমে গেছিল যে লাস্ট লাইনটা, সেটা তো HF + HE বাই L ছিল না। দেখো আবার ছবিটা আঁকাচ্ছি তোমাকে, ছোট করে আঁকাচ্ছি, তুমি বুঝতে পারবে, সময় লাগবে না। এই ছিল তোমার হচ্ছে ডেটাম, এই ছিল হচ্ছে বেড স্লোপ, এই হচ্ছে ওয়াটার সারফেস এলিভেশন, এই হচ্ছে v1² / 2g। এই ছিল তো, এইটা কি ছিল? বেড ছিল এটা। তাহলে আমরা কি দিয়েছিলাম? এইটা টোটালটাকে দিয়েছিলাম h2, এই টোটালটাকে দিয়েছি হচ্ছে h1, ঠিক আছে? আর এটাকে কি দিয়েছি? v1² / 2g। আর কি বললাম? এটা হচ্ছে এনার্জি লাইন বলেছিলাম না, টোটাল এনার্জি লাইন। তাহলে এই যে এই পোর্শনটা কতটা ছিল? HE + HF, এই পোর্শনটা। আর এটা হচ্ছে L। তাহলে বুঝতে পারছো কি করে স্লোপটা হলো? এনার্জি লাইনের স্লোপ HE + HF/L। এগুলো ফ্লুইড মেকানিক্সে পড়ানোর কথা, আমার সামনে চলে আসছে বলে আমাকে বোঝাতে হচ্ছে। আশা করি তুমি বুঝতে পারলে HE + HF/L কি করে হলো এনার্জি লাইনের স্লোপটা, বুঝতে পারলো তো? এটা তো অ্যাঙ্গেল না, তার স্লোপটা HE + HF/L হলো, ঠিক আছে? এখানে বলা হচ্ছে যে এডিস যে কনস্ট্যান্টের ভ্যালুটা আছে এটা খুব স্মল, মানে HF ইজ মোর দ্যান HE। এটা না ধরলে তুমি করতে পারবে না। স্লোপ এরিয়া মেথডে এই জায়গাটাকে এখানে নেগলেক্ট করে দিয়েছে, একটা জায়গায় রেখেছে, একটা জায়গায় নেগলেক্ট করে দিয়েছে। এটাই হচ্ছে ব্যাপার, কিছু করার নেই। এই জায়গাটা রেখেছে, কিন্তু এই জায়গাটা নেগলেক্ট করলে অঙ্কটা সোজা হয়ে যেত, এখানে নেগলেক্ট করেনি, কিন্তু এই জায়গাতে নেগলেক্ট করে দিয়েছে। মানে HF এর কোরেসপন্ডিং HE ভ্যালুটা কম ধরে নিয়েছে। ধরে নেওয়ার পরে ওরা করেছে যে S = HF/L, আর কিচ্ছু না। বুঝতে পারলে কিনা বলো? বুঝতে পারলে? এবার এই এস এর ভ্যালুটা এখানে পুট করে দিয়েছে। কি করলো? এই এস এর ভ্যালুটা এখানে পুট করে দিয়েছে। ওয়ান্স আই পুট দ্য এস এর ভ্যালু হেয়ার, তাহলে কি হচ্ছে বলো তো? Q = K × HF/L²²। এটা আর একটা ফর্মুলা যেটা তোমাকে মনে রাখতে হবে। এটা হচ্ছে সেকেন্ড ফর্মুলা। জাস্ট রিমেম্বারিং দিস ফর্মুলা অ্যান্ড দিস ফর্মুলা, তুমি পুরো অঙ্কটা করতে পারবে। হয়ে গেল, আর কিচ্ছু নেই। ফর্মুলা ডেরিভেশন খতম, এবার অঙ্ক করবো আমরা। ফর্মুলা ডেরিভেশন শেষ, নাও উইল ডু দ্য প্রবলেম। কি বললাম? যদি তোমরা ডেরিভেশনটা না মনে রাখতে চাও, আমি তো ডেরিভেশন করে দেখালাম, তোমার বার্কের ইন্টারভিউতে ডেরিভেশন করতে দিবে, ইঞ্জিনিয়ারিং সার্ভিসের ইন্টারভিউতে ডেরিভেশন করতে দিবে। কিন্তু তোমার যদি মনে হয় না আমার বার্ক ইঞ্জিনিয়ারিং সার্ভিস কোয়ালিফাই করার ক্ষমতা নাই, আমি ছোট লেভেলের লোক, তাহলে তুমি ডেরিভেশনটা মনে রেখো না। তুমি শুধু এইটা আর এই ফর্মুলাটা মনে রাখো, তোমার ইন্টারভিউ বলছি MCQ পরীক্ষাতেও কাজে লাগবে। এটা ঠিক আছে। এবার দেখি আমরা কি করে এর মাধ্যমে ডিসচার্জ বার করতে পারি। হ্যাঁ, এটা তো একটা ইটারেটিভ প্রসেস। হাউ টু ফাইন্ড আউট দ্য ডিসচার্জ ফ্রম দিস ভ্যালুস, সেটা আমরা এবার দেখব। সো দুটো ফর্মুলা আমাকে লিখে রাখতে হবে। ফার্স্ট ফর্মুলা আমার কি? যেটা দিয়ে আমরা HF বার করছিলাম। HFটা কি বলেছিলাম? সবার প্রথমে ছিল হচ্ছে H1 - H2 প্লাস 1 - KE ডিভাইডেড বাই 2G ইন্টু v1² - v2²। এটা ছিল ইকুয়েশন 1, যেটা আমাকে মনে রাখতে বলেছিলাম। এবং ইকুয়েশন 2টা কি ছিল? Q = K ইন্টু √HF/L। উইথ দ্য হেল্প অফ দিস টু ইকুয়েশন উই ক্যান ফাইন্ড ইট আউট ডিসচার্জ। কি করে হচ্ছে সেটা তুমি দেখো। সবার প্রথমে কি ব্যাপারটা বলো তো? অঙ্কটা যখন তোমাকে দেবে স্লোপ এরিয়া মেথডে, তখন তোমাকে v1 v2 দিয়ে দেবে না। এই যে ভেলোসিটিগুলো যে আছে না, দিস টু ভেলোসিটিস উইল নট বি গিভেন। এইখানেই সমস্যাটা হচ্ছে আমাকে ভেলোসিটি দিচ্ছে না। তো আমাকে যখন ভেলোসিটি দেবে না, তখন ফার্স্ট আমাকে কি করতে হবে? স্টেপ 1 লেখো। স্টেপ 1, ফার্স্ট অ্যাজিউম v1 = v2। এটা আমাকে প্রথমে অ্যাজিউম করে নিয়ে চলতে হবে, কিছু করার নেই। প্রবলেমটা এটাই যে আমাকে v1 v2 দেবে না। হলো? আচ্ছা, যখনই আমার এটা স্টেপ ফার্স্ট অ্যাজিউম v1 = v2, এখানে দেখো অ্যান্ড ফাইন্ড
দ্য ভ্যালু অফ এইচএফ, মানে এর মাধ্যমে এইচএফ এর ভ্যালুটা আমি ফাইন্ড আউট করলাম, অ্যাজিউমিং ভি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু। স্টেপ টু কি? হোয়াট ইজ স্টেপ টু? স্টেপ টু দেখো, যখন তুমি এইচএফটা পেয়ে গেলে তখন তুমি কিউ বার করতে পারবে এই ভ্যালুতে বসিয়ে। ওয়ান্স ইউ নো এইচএফ, এটাকে এইচএফ ওয়ান ধরে নাও, এইচএফ ওয়ান, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ কিউ with the help of second formula, with the help of with equation 2, এটা ইকুয়েশন 2 ধরে নাও, ব্যাস এটা হলো। তা তুমি বলতে পারো যে স্যার তাহলে তো হয়ে গেল, আমি কিউ বের করে নিলাম, আমার ডিসচার্জই বের করার কথা, আমি ডিসচার্জ বের করে নিলাম। আরে ভাই, এটা তো তুমি ভুল অ্যাজাম্পশন নিয়ে করেছো না, এটা কি ঠিক হবে? এইখানেই চলে আসে ইটারেশনটা। এবার তুমি কি করবে, তুমি যেই কিউটা বের করেছো স্টেপ 3, সেই কিউ দিয়ে আবার ভেলোসিটি বার করো, ফাইন্ড নিউ ভেলোসিটিস। নিউ ভেলোসিটিস কিভাবে? উইথ দ্য ফর্মুলা, কি ফর্মুলাটা? এটা তোমরা জানো, কিউ বাই এরিয়া। নিউ ভেলোসিটি বার করো, ভি নিউ, ঠিক আছে? আরে কিউটা তুমি এই কিউটা ইউজ করবে, আর এরিয়াটা তোমার দেওয়া থাকবে। তো কিউ বাই এরিয়া করে ভেলোসিটি বার করলাম, এটা নিউ ভেলোসিটি বেরোলো। যেই তোমার নিউ ভেলোসিটি বেরোলো, উইথ দ্য হেল্প অফ নিউ ভেলোসিটি, স্টেপ 4, with the help of new velocity, এক সেকেন্ড, with the help of new velocity, নতুন ভেলোসিটি দিয়ে ফাইন্ড আউট, কি বার করবে তুমি? with the help of new velocity, হ্যাঁ, নিউ ভেলোসিটি দিয়ে তুমি ফাইন্ড আউট করো, তখন এই ইকুয়েশনে বসাও এইচএফ, ফাইন্ড আউট নিউ এইচএফ, যেটাকে এইচএফ2 নাম দিলাম, ঠিক আছে? উইথ দ্য হেল্প, উইথ না, by putting values in equation 1, তার মানে ইকুয়েশন 1-এ তুমি এই v1 v2 যে নিউ ভ্যালুটা পেলে সেটা পুট করে তুমি এইচএফ2 বার করো, মানে অন্য এইচএফ আর কি, সেই এইচএফ থেকে আবার কিউ বার করো। স্টেপ 5, দেখো ইটারেশন হয়ে গেল। ফ্রম নিউ এইচএফ, ফ্রম এইচএফ2 ফাইন্ড কিউ নিউ বাই ইকুয়েশন 2। এইবার তুমি চেক করো যে কিউ নিউ আর কিউ ওয়ান যেটা তোমার প্রথমে ছিল দুটো সেম কিনা। কি করলাম? স্টেপ হয়ে গেল, আর কিছু নেই। এক সেকেন্ড দাঁড়াও, নাও চেক কিউ ওল্ড ইকুয়াল টু কিউ নিউ কিনা, এটা তুমি চেক করো, ঠিক আছে? দেখো এবার আমি কি করছি বলো তো, অ্যালগরিদম করছি। তোমাকে পরীক্ষার সময় কিন্তু অ্যালগরিদম করতে দিতে পারে। আরে দাঁড়াও, পরীক্ষার সময় তোমাকে অ্যালগরিদম করতে দিতে পারে। ইট ইজ ভেরি লাইকলি দ্যাট দে উইল গিভ দ্য অ্যালগরিদম ইন এক্সাম। অ্যালগরিদমটা করো, সেখানে তুমি কি করবে দেখো। ইফ ইয়েস, যদি হয়, মানে যদি এই দুটো সেম হয়ে যায়, দেন কিউ ইকুয়ালস টু কিউ নিউ, ব্যাস। কিউ ইকুয়াল টু কিউ নিউ ভ্যালু হয়ে গেল, মানে এটাই ডিসচার্জ। রিপোর্ট দ্য অ্যান্সার, রিপোর্ট দিস অ্যান্সার, এই অ্যান্সারটা তুমি রিপোর্ট করে দাও। যদি না হয়, ইফ নট, তাহলে কি করবে? দেন রিপিট দিস স্টেপস। এই হচ্ছে তোমার রিপিট, এবার হতেই থাকবে যতক্ষণ না তোমার কিউ ওল্ড ইজ ইকুয়াল টু কিউ নিউ আসবে। এই হচ্ছে অ্যালগরিদম। এটা হচ্ছে অ্যান্ড গেট, মানে আইদার এটা বা এটা, না অর গেট, যাই হোক, মানে এটা যদি হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই। যতক্ষণ না পর্যন্ত সমান হবে ততক্ষণ তোমাকে রিপিট করতে থাকতে হবে, ঠিক আছে? চলো এটা তোমরা স্টেপটা লিখে রাখো, এরপরে আমি অঙ্ক করাবো। অঙ্ক না করে তুমি বুঝতে পারবে না কি আসছে। ঠিক আছে, করে নিয়েছো? আচ্ছা, এবার দেখো, এখানে একটা জিনিস আমি তোমাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে কেটা যে আছে না, কেটা তো বার করার একটা ফর্মুলা আমি বলেছিলাম, এটাও মনে রাখবে। 3 নাম্বার, কে বার করার কি ফর্মুলা বলেছিলাম? কে মানে হচ্ছে 1/n r⁻²3। এটা হচ্ছে কে বার করার ফর্মুলা, কনভেন্স। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি বলতো, কনভেন্স তো তোমার দুটো সেকশনের দুটো আসবে, মানে একটা আপস্ট্রিম সেকশনে আসবে, একটা ডাউনস্ট্রিম সেকশনে আসবে। তো ওভারঅল কে বার করার যে ফর্মুলাটা আছে সেটা ওই কিছু না, √k1 k2 দিয়ে করতে হবে। আমি অঙ্ক করলেই বুঝতে পারবে, মানে তুমি একটা k1 পাবে আপস্ট্রিমের জন্য, একটা k2 পাবে ডাউনস্ট্রিমের জন্য। তাহলে আমাকে তো একটা ওভারঅল কে লাগবে, সেটা হচ্ছে √k1 × k2 করে দেবো। এই হচ্ছে ব্যাপার।
তো যাই হোক, অঙ্কটা যখন করবো তখনই তোমরা সব কিছু বুঝে যাবে। তো লেটস ডু দ্য প্রবলেম, নিউমেরিক্যাল প্রবলেম করো। এবার আমরা স্লোপিডিয়া মেথডের নিউমেরিক্যাল প্রবলেমটা করব। ঠিক আছে, দেখি কি বলতে চাইছে স্লোপিডিয়া মেথডের নিউমেরিক্যাল প্রবলেম। দেখো পেজ নম্বর, আমি যে নোটসটা দিয়েছি, নোটসটা কমেন্ট সেকশনে পিন করা আছে, 48 নাম্বারে চলে আসো, পেজ নম্বর 48। পেজ নম্বর 48-এর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা করব। কি বলেছে, আমি অঙ্কটা লিখছি না। ডিউরিং দ্য প্যাসেজ অফ ফ্লাড দ্য ফলোয়িং ডেটা ওয়াজ এস্টিমেটেড, মানে ডেটাটা পাওয়া গেছে। তো অ্যাট টু সেকশন সেপারেটলি বাই 500 মিটার, মানে লেন্থটা যে আছে দুটো সেকশনের মধ্যে, আপস্ট্রিম অ্যান্ড ডাউনস্ট্রিম, সেটা হচ্ছে 500 মিটার লেন্থ। আর আপস্ট্রিম সেকশনে দেখো ওয়াটার সারফেস এলিভেশন দেওয়া আছে 85.23 মিটার, এরিয়া দেওয়া আছে, আরটা দেওয়া আছে, আর মানে হাইড্রোলিক রেডিয়াস এটা। আর ডাউনস্ট্রিম সেকশনেরও দেওয়া আছে, সব কিছু ভ্যালু দেওয়া আছে। তো বলছে এডিস লস কোফিশিয়েন্ট ফর গ্র্যাজুয়াল কন্ট্রাকশন হচ্ছে 0.1 অ্যান্ড ফর গ্র্যাজুয়াল এক্সপেনশন 0.35। দাও এখানে একটু সমস্যা করে দিয়েছে। সমস্যাটা কি করেছে, এখানে দুটোই দিয়ে দিয়েছে কোএফিশিয়েন্ট। এবার কোন কোএফিশিয়েন্টটা তুমি ইউজ করবে, কি করে বুঝবে? ভেরি ইজি, তুমি ক্রস সেকশনাল এরিয়া দেখো, ইউ সি দ্য ক্রস সেকশনাল এরিয়া। দেখো তো আপস্ট্রিমে ক্রস সেকশনাল এরিয়া কত বলেছে, আপস্ট্রিমে ক্রস সেকশনাল এরিয়া কত দিয়েছে, 91.746। আর ডাউনস্ট্রিমে ক্রস সেকশনাল এরিয়া কত দিয়েছে, দাঁড়াও, সরি 91.746, আর এটা হচ্ছে 84.354। যদি এই ক্রস সেকশন এরিয়া হয় তাহলে কি হচ্ছে বলো, গ্র্যাজুয়াল কন্ট্রাকশন হবে না এক্সপেনশন হবে? বুঝতেই পারছো, আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে ক্রস সেকশন এরিয়া কমে গেছে, মানে এই হচ্ছে তোমার ফ্লো ছিল, এই ফ্লো, এদিকটা হচ্ছে আপস্ট্রিম, এদিকটা যদি ডাউনস্ট্রিম ধরে নিই আমি, তো আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিম যেতে গিয়ে ক্রস সেকশন এরিয়া কমে গেছে, মানে এটা কি গ্র্যাজুয়াল কন্ট্রাকশন না গ্র্যাজুয়াল এক্সপেনশন, এটা তোমাকে বুঝতে হবে কোশ্চেন দেখে। তাহলে অবভিয়াসলি এটা গ্র্যাজুয়াল কন্ট্রাকশন, মানে কন্ট্রাকশন করেছে। ওকে, তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা গ্র্যাজুয়াল কন্ট্রাকশন নিয়ে করব। আচ্ছা, এস্টিমেট দ্য ফ্লাড ডিসচার্জ, আর এন এর ভ্যালুটা দেওয়া আছে 0.022, এন এর ভ্যালুটা দেওয়া আছে। চলো অঙ্কটা এবার আমরা করি। নোটস তুমি দেখবে না, শুধু আমার এদিকে দেখবে, নোটসটা আমি দেখব, তুমি শুধু এটা দেখবে, ঠিক আছে? তাহলে কিন্তু শিখতে পারবে না। ওকে, সবার ফার্স্ট আমার কাজ হচ্ছে কেটা বার করা, কারণ কি আমি দুটো কে পাবো, কি বললাম, একটা আপস্ট্রিমের কে, একটা ডাউনস্ট্রিমের কে, বাট আমাকে একটা অ্যাভারেজ কে নিতে হবে, সেটা হচ্ছে √ওভার k1 k2। ঠিক আছে, তাহলে কে এর ভ্যালুটা কি ছিল, প্রথমটা হচ্ছে ফাইন্ড আউট কে, কে মানে কি, কনভেন্স কোএফিশিয়েন্ট, ফাইন্ড আউট কে ফার্স্ট। ওকে, কি করলো, k1টা কি, 1/n r1 টু দি পাওয়ার 2/3। এর ভ্যালুটা দেখো তো দেওয়া আছে কিনা কোশ্চেনে, 0.02 কত আছে, দেখো এটা একটু বাড়িয়ে দিতে হবে আমাকে। হ্যাঁ, কে এর ভ্যালুটা আছে হচ্ছে 0.022, সরি এন এর ভ্যালুটা 0.02 ম্যানিংস কনস্ট্যান্ট, ইন্টু r1 এর ভ্যালুটা দেওয়া আছে কোশ্চেনে, টেবিলটা দেখো, টেবিলে দেখো আপস্ট্রিম সেকশনের জন্য আর এর ভ্যালু আছে 2.835। সো এটা 2.835 টু দি পাওয়ার 2/3। সো হোয়াট ইজ দ্য ভ্যালু, ক্যালকুলেশন করো। এর ভ্যালুটা আসছে হচ্ছে তোমার, আরে ও সরি a1/n r টু দি পাওয়ার 2/3 হবে কে এর ভ্যালুটা। কে এর ভ্যালুটা 1/n না, a/n হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি ছিল আমি তোমাকে বলছি, q ইজ ইকুয়াল টু কি ছিল, a ইন্টু ভি, a ইন্টু 1/n r টু দি পাওয়ার 2/3 s টু দি পাওয়ার হাফ, তাই তো? তাহলে এই যে এই পুরো জিনিসটাকে কনস্ট্যান্ট নিচ্ছে কে ইন্টু s টু দি পাওয়ার হাফ, শুধু এইটুকু না পুরোটাকে। তাহলে এটা কি হচ্ছে, a/n ইন্টু r টু দি পাওয়ার 2/3 ইন্টু s টু দি পাওয়ার হাফ। একটু দেখে নিও হ্যাঁ আমি কি করেছি। তাহলে তোমার আলটিমেটলি কে এর ভ্যালুটা কি হলো, a/n ইন্টু r টু দি পাওয়ার 2/3। একটু কারেক্ট করে নিও আগেরটা, ঠিক আছে? ওকে, ও আচ্ছা, তাহলে এখানে দেখি এরটা কত আছে, a1 কত দেওয়া আছে, 91.746, এর ভ্যালুটা দেওয়া আছে এত। তাহলে k1 কত হচ্ছে, k1 এর ভ্যালুটা তোমার করে বেরোবে 8353.462। এটা বেরোচ্ছে হচ্ছে কনভেন্স 1, মানে আপস্ট্রিম সেকশনের কনভেন্স। এটা কি, আপস্ট্রিম কনভেন্স। আচ্ছা, সিমিলারলি আমাকে k2 বার করতে হবে। k2 কি হবে, a2/n ইন্টু r2 টু দি পাওয়ার 2/3। আচ্ছা, a2 ভ্যালু কত দিয়েছে কোশ্চেনে দেখো, 84.354, n তো সেম 0.22, আর এর ভ্যালুটা কত দিয়েছে কোশ্চেনে, 2.917 টু দি পাওয়ার 2/3। তাহলে কত ভ্যালুটা বেরোচ্ছে, দ্য ভ্যালু ইজ কামিং আউট অ্যাজ 7827.816। এটা হচ্ছে ডাউনস্ট্রিম কনভেন্স।
ঠিক আছে, তাহলে আমার কি লাগবে, আমার ওভারঅল কনফিডেন্স লাগবে কে, সেটা কি বলেছিলাম ফর্মুলাটা, √/K1 × K2। তাহলে √ এইটা মানে 8353.462 ইন্টু 7827.816 কত হচ্ছে, করো ক্যালকুলেট করো তোমরা, এটা হবে 8086.369। এই হলো ফার্স্ট স্টেপ, কনফিডেন্সটা আমি বার করে নিলাম, পরিষ্কার কথা। যখনই তোমার পরীক্ষায় এরকম কোশ্চেন আসবে তুমি সবার প্রথমে একটা কনফিডেন্স বার করবে, কারণ কি পরের ক্ষেত্রে সব আমাকে একটা কনফিডেন্স নিয়ে কাজ করতে হবে, K1 K2 দুটো ভ্যালু পাবো না। আচ্ছা, এবার আমি স্টেপের ভিতর ঢুকে যাচ্ছি, এবার আমি বার করবো হচ্ছে কিউ। প্রথম স্টেপটা কি ছিল, আমাকে দেখো স্টেপটা দেখো, আমাকে V1 = V2 ধরে অঙ্কটা করতে হবে, কারণ কি আমি ভেলোসিটি জানি না, এই কোশ্চেনের মধ্যে কোথাও ভেলোসিটি দেওয়া আছে, ইজ দেয়ার এনিওয়্যার দ্য ভেলোসিটি অফ দিস সেকশন ইজ গিভেন না। তো আমাকে কি করতে হবে, স্টেপ 1 হচ্ছে অ্যাজিউম V1 = V2। যেই আমি অ্যাজিউম করলাম, এবার আমাকে কি বার করতে হবে, HF বার করতে হবে। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ HF, H1 - H2 প্লাস 1 - KE ডিভাইডেড বাই 2G ইন্টু V1² - V2²। যেহেতু V1 = V2 সেহেতু এই পুরো টার্মটা 0 হয়ে যাচ্ছে না, ইয়েস অর নো বলো। অ্যাজ দ্য V1 = V2 দ্য হোল টার্ম বিকামস 0, তার মানে HF মানে শুধু H1 - H2 হচ্ছে। H1 এর ভ্যালু কত দেওয়া আছে, এখানে নেই, আমাকে আবার কোশ্চেনটা দেখতে হবে। H1 H2 ভ্যালু দেওয়া আছে, দেখো ভ্যালুজ অফ H1 H2 গিভেন, H1 ছিল হচ্ছে 85.23 আর H2 দেওয়া আছে 85.176। ভ্যালুটা বার করো কত হচ্ছে, ভ্যালুটা কত আসছে আমি দেখে নিই, 0.054 আসবে, 0.054 মিটার। এইবার হলো HF, ঠিক আছে তাই তো, 0.054 মিটার, ঠিক আছে। নেক্সট স্টেপ কি বলেছিলাম, স্টেপ 2। যখনই আমরা HF বার করে নেব, হোয়াট ইজ দ্য স্টেপ 2 ছিল, স্টেপ 2 ছিল হচ্ছে কিউ বার করা। কিউ বার করা ফর্মুলাটা আমি বলে দিয়েছিলাম, সেকেন্ড ফর্মুলাটা কি ছিল, কিউ বার করা ফর্মুলা, কিউ = K × √/HF/L। কে তো আমি জানি, আই হ্যাভ ফাউন্ড দ্য ভ্যালু অফ কে, দ্যাট ইজ 8086.369 ইন্টু √HF কত 0.054, এলটা হচ্ছে 500, দেখো দেওয়া আছে, কোশ্চেনই দেওয়া আছে। ইন কোশ্চেন ইট ইজ গিভেন, সবার প্রথমে দেখো কি দেওয়া আছে, সবার উপর লাইনটা দেখো, ডিউরিং দ্য প্যাসেজ অফ ফ্লাড দ্য ফলোয়িং ডেটা ওয়াজ এস্টিমেটেড অ্যাট 2 সেকশন সেপারেটেড বাই 500 মিটার। প্রথমেই দেওয়া আছে এলটা 500 মিটার, প্রথম কোশ্চেনের উপরেই দেওয়া আছে। ওকে, তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে, এটা একটু দেখে নিই আমি, নাহলে ক্যালকুলেট করতে হবে। প্রথমে HF এর ভ্যালুটা বেরোচ্ছে হচ্ছে, সরি KQ এর ভ্যালুটা বেরোচ্ছে হচ্ছে 84.038, 84.038 মিটার কিউব পার সেকেন্ড। এটা হচ্ছে কিউ এর ভ্যালু বেরোলো, প্রথম কিউটা। যেই কিউ বেরিয়ে গেল, এবার আমি ভি বার করতে পারবো। আচ্ছা, তাহলে স্টেপ 3 কি হচ্ছে, ভি বার করা। স্টেপ 3 আমরা V1 আর V2 বার করব, কিছুই না। V1 কি হবে, Q/A1, আর V2 কি হবে, Q/A2। দেখো সব ভ্যালু দেওয়া আছে, কিউ এর ভ্যালু কত বেরোলো 84.038, আর A1 কত আছে গো, A1 কোশ্চেনে দেওয়া আছে, দেখো ক্রস সেকশন A1 91.746, 91.746। আচ্ছা, কিউ কত আছে 84.038, আর A2 কত আছে গো, A2 84.354, সরি, হ্যাঁ 84.354। তাহলে V1 কত বেরোচ্ছে, এই ফর্মুলা বসিয়ে V1 বেরোচ্ছে 0.916 মিটার পার সেকেন্ড, আর এটা কত বেরোচ্ছে V2টা তোমার বেরোবে 0.996 মিটার পার সেকেন্ড। জাস্ট ক্যালকুলেশন করো, এটা করা আছে, আমি জাস্ট এত ক্যালকুলেশন করতে চাইছি না এখন। এই হচ্ছে তোমার V1 V2 বেরোলো। V1 V2 পরের স্টেপটা কি, স্টেপ 4 দেখো, স্টেপ 4, এটা মুছে দিচ্ছি উপরটা। স্টেপ 4 কি আছে, স্টেপ 4 হচ্ছে যখন আমি V1 V2 পেয়ে গেলাম, যখন আমি পেয়ে গেলাম, তখন আমি এই ইকুয়েশনটা বসাতে পারবো। এখন তো আর V1 V2 0 হবে না, ইনিশিয়ালি আমি 0 অ্যাজিউম করে নিয়েছিলাম। দেখো এগুলো কিন্তু ভালো করে বুঝবে, ইনিশিয়ালি আমি অ্যাজিউম করে নিয়েছিলাম যে V1 = V2 করে আমি 0 করেছিলাম, বাট এখন তো আমি একটা V1 V2 পেয়েছি, এখন তো 0 হবে না। তাহলে এখন অ্যাকচুয়াল HFটা বেরোবে। তাহলে HF, এটা আমি 2 নাম দিলাম, ধরো 2 নামটা কি হবে, HFটা H1 - H2, H1 - H2 তো দেওয়া আছে, H1 - H2 কত, H1 হচ্ছে তোমার 85.23 মাইনাস
85.176, এইখানে হচ্ছে আমার এটা চলে আসবে কাজে। কি ছিল ফর্মুলাটা? 1 মাইনাস কেই। কেই কত এক্সপেনশনের জন্য? কেইটা হচ্ছে কন্ট্রাকশন, সরি 0.1, 0.1 ডিভাইডেড বাই 2 ইন্টু জি মানে 9.81 ইন্টু V1 স্কোয়ার মাইনাস V2 স্কোয়ার। V1 কত? 0.916 স্কোয়ার মাইনাস V2 কত? এটা কত? 0.996 তার স্কোয়ার। এইটা হলো তোমার ভ্যালু। দেখো এটা কত আসছে? দিস ভ্যালু উইল কাম 0.0469। তাহলে HF2টা তোমার বের হচ্ছে 0.0469 মিটার। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে স্টেপ 5, লাস্ট স্টেপ। স্টেপ 5 কি? একদম লাস্ট স্টেপ। স্টেপ 5টা ছিল হচ্ছে HF থেকে কিউ বার করা, তাই তো? এই যে কিউটা, এবার এটা ভালো কিউ বেরোবে, কিউ নিউ। সেটা কি হচ্ছে? কে ইন্টু রুট ওভার HF বাই এল। কে কত? কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু কত ছিল গো? এইটা 8086.369 ইন্টু HFটা কত? এটা যেটা বেরোলো 0.0469 বাই এল 500। দেখো তো এই ভ্যালুটা কত আসছে? জাস্ট ডু ক্যালকুলেশন বাই ইয়োর সেলফ, আমারটা দেখবে না। ক্যালকুলেশন করো, কিউবের ভ্যালুটা তোমার এখানে আসবে, আমার যে এসছে 78.317, 78.317 মিটার কিউব পার সেকেন্ড। এই হয়ে গেল কেস। তুমি দেখো তো এই কিউ যেটা বেরিয়েছিল V1 ইকুয়ালস টু V2 ধরে, আর এই কিউ যেটা বেরোলো সেটা কি সেম? দিস কিউ আর নট সেম, মানেই এবার আমাদের রিপিটেশন চলে আসবে। বুঝতে পারলে কিনা বলো? নট সেম মানে সেকেন্ড ইটারেশন। চলো, সেম হলে কোনো ঝামেলা ছিল না, তার মানে সেকেন্ড ইটারেশন। সেকেন্ড ইটারেশনে সবার প্রথমে কি কাজ করব আমরা? সবার ফার্স্টে দেখো এই কিউ জানা আছে আর এরিয়া জানা আছে। এবার আমরা V1 V2 বার করবো। আবার V1 কত হবে? কিউ নিউ বাই এরিয়া 1, আর V2 কি হবে? কিউ নিউ বাই এরিয়া 2। কিউ নিউ কত আমাদের? 78.317। এরিয়াটা কত ছিল? এরিয়া 1 কত ছিল আমাদের? 91.746। আর এটা কত ছিল? কিউ নিউটা বেরিয়েছে 78.317, আর এরিয়া 2টা কত ছিল? 84.354। ক্যালকুলেট দিস ভ্যালুস, দেখো কত আসে। দেখি আমি কত এসছে। আমার এখানে এসছে 0.854, আর এটা এসছে 0.928। দিস টু ভ্যালুস হ্যাভ কাম। V1 V2 বেরিয়ে গেছে। এবার আমি HF বার করতে পারবো। HF কি করব? HF এর ফর্মুলাটা কি ছিল? H1 মাইনাস H2 প্লাস 1 মাইনাস KE ডিভাইডেড বাই 2G ইন্টু কি ছিল? V1 স্কোয়ার মাইনাস V2 স্কোয়ার। জাস্ট ফর্মুলা। H1 মাইনাস H2 কত ছিল? এইটা 85.23 মাইনাস 85.176 প্লাস 1 মাইনাস 0.1 ডিভাইডেড বাই 2 ইন্টু 9.81 ইন্টু V1। এবার এই V1টা বসাতে হবে, 0.854 তার স্কোয়ার মাইনাস 0.928 তার স্কোয়ার। দেখি কত আসছে ভ্যালুটা, দেখো তো HF এর। ক্যালকুলেট করো, আমি আর করছি না। ক্যালকুলেট করলে ভ্যালুটা তোমার এখানে এসছে হচ্ছে 0.0479। ঠিক আছে? আচ্ছা, যখন HF বেরিয়ে গেলো তখন আমরা কিউ নিউ বার করবো। কিউ নিউটা কত? কিউ এর ফর্মুলাটা কি ছিল? কে ইন্টু রুট ওভার HF বাই এল। কে কত? আরে কে এর ভ্যালুটা কত যেন ছিল? 8086.369 ইন্টু রুট ওভার HF কত? 0.0479 ডিভাইডেড বাই এল কত? 500। এটা কত আসছে দেখো। এর ভ্যালুটা এসছে হচ্ছে 79.147 মিটার কিউব পার সেকেন্ড। দেখো তো এই দুটো কি সেম হলো? এই দুটো সেম না, একটা 78, একটা 79। ইউ ক্যানট সে দিস ইজ সেম। এগেইন ইটারেশন 3। তুমি যত খুশি ইটারেশন করতে পারো, যত ইটারেশন করবে তত তোমার বেটার। এই জন্য এগুলো সফটওয়্যারে করা হয়। সফটওয়্যারে আমি যেটা পুট করে দেবো, এক্সেলে সব কিছু বসানো থাকে, ফট করে বেরিয়ে যাবে। কিন্তু এক্সামে তো তোমাকে সফটওয়্যার দেবে না, এটাই হচ্ছে ব্যাপার। ইন এক্সাম ইউ হ্যাভ টু ডু ইট বাই ইয়োর সেলফ। যখন তুমি ইঞ্জিনিয়ার হয়ে যাবে তখন তুমি সফটওয়্যারে করবে। ওকে, এবার আসলো এইটা। ঠিক আছে, এবার আমরা এটা মুছে দিই। এটা মুছে দিচ্ছি। এবার আমরা করব হচ্ছে থার্ড ইটারেশন, লাস্ট। এটাতে হয়ে যাবে আশা করি, কাছাকাছি চলে এসছে। দেখো থার্ড ইটারেশন, এগেইন একই প্রসেস। থার্ড ইটারেশনে আমরা কি করব? প্রথমে কি করব? কিউ নিউ বেরিয়ে গেছে, মানে V1টা বার করব, কিউ নিউ বাই A1, আর V2টা বের করব, কিউ নিউ বাই A2। দেখো A1 A2 ভ্যালুগুলো দেওয়াই আছে, আমি আর লিখছি না, ডাইরেক্টলি বসাচ্ছি।
কিউ নিউ এখানে তুমি এটা বসাবে, মানে এখানে বসাবে হচ্ছে 79.147, A1 যা ছিল তাই, এখানেও তুমি বসাবে 79.147, তারপরে A2টা যা ছিল তাই। তো ভ্যালুটা কত আসছে দেখি। এই A1 A2 ভ্যালুটা তোমার কোশ্চেনে দেওয়া আছে, দেখবে ক্রস সেকশন, ঠিক আছে। এর ভ্যালুটা বেরোচ্ছে হচ্ছে 0.863, 0.863, আর এর ভ্যালুটা বেরোবে হচ্ছে তোমার কত বেরোবে গো, 0.938, ঠিক আছে। যেই তোমার V1 V2 বেরিয়ে গেল তখন তুমি কি বার করবে, HF। তো HF বার করার ফর্মুলাটা কি ছিল, H1 - H2 প্লাস কি ছিল 1 - 0.1 - কি ডিভাইডেড বাই 2G ইন্টু V1 স্কোয়ার মাইনাস V2 স্কোয়ার। তাহলে এখানে কি বসাচ্ছ, H1 - H2 ভ্যালুটা বসাবে, কোশ্চেনে দেওয়া আছে। কে এর ভ্যালুটা 0.1, G সব জানো, এখানে এই ভ্যালুগুলো বসাবে, এইটা আর এইটা করে কত আসছে দেখো, ভ্যালুটা আসছে হচ্ছে 0.0439। ওকে, তাহলে ফাইনালি কিউটা কত বেরোবে, কিউ নিউটা তোমার বেরোবে হচ্ছে K ইন্টু HF/L, তার রুট। কে কত ছিল, কে ছিল হচ্ছে তোমার 8086.369, রুট ওভার HF কত 0.0439 ডিভাইডেড বাই L মানে 500। তাহলে এই ভ্যালুটা কত আসলো দেখো, 79.147। এইবার দেখো এটাও 79, আগেরটাও 79, দিস টু আর এক্স্যাক্টলি ম্যাচিং। তার মানে আফটার থার্ড ইটারেশন এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। তুমি এরপরে যত ইটারেশন করো তোমার এই ভ্যালুটাই আসবে, আর কোনো লাভ নেই। ইটারেশন ভ্যালু কনভার্জেস। সো দিস টাইপ অফ কোশ্চেন্স ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যান্ড এসএসসি উইল কাম, এবং সেখানে তোমার কিন্তু 10 নম্বর 15 নম্বর 20 নম্বরও থাকতে পারে যদি ইটারেশনটা বড় হয়, মানে ওরা বুঝতে পারবে। ধরো এমন কোশ্চেন আছে যেখানে 3-4টি ইটারেশন করতে হচ্ছে, ওরা 20 নাম্বার দেবে। বা এমন কোশ্চেন আছে যেখানে ইটারেশনটা কম দরকার, সেখানে 10 নম্বর দিতে পারে। অতএব এইভাবে তুমি অঙ্কটা করবে। তুমি যদি ভাবো যে এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে না, তুমি খুব ভুল করবে। কিন্তু দেয়ার আর লট অফ ইন্টারভিউ কোশ্চেন, মানে যেগুলো ছোটো ছোটো পার্ট থেকে আনা যায়। কি আছে, শুধু এই ভ্যালুটুকু ধরো তোমাকে একটা পরীক্ষায় বার করতে দিল এমসিকিউতে, শুধু এই ফর্মুলাটা দিয়ে তোমাকে একটা ইকুয়েশন বার করতে দিল, তোমাকে ইটারেশন করতে দিল না। তুমি যদি স্টেপগুলো না জানো তাহলে তুমি ভেতরের কোশ্চেন করতে পারবে? আরে আমি একটা নিউমেরিক্যাল বড় কোশ্চেন ইটারেশন দিয়ে করালাম, ইটারেশনটা এমসিকিউতে আসবে না, আই এগ্রি। কিন্তু যদি ভেতরের টুকু যায়, মানে এইটা বার করতে দেয়, এটা বার করতে দেয়, আরও ছোটো ছোটো জিনিস বার করতে দেয়, তুমি করতে পারবে তখন যদি না জানো। অতএব তুমি কিন্তু সব মনে রাখবে। ধরো তোমাকে বললো আপস্ট্রিমের কনভেন্স 200, ডাউনস্ট্রিমের কনভেন্স 300, ফাইন্ড আউট দ্য ওভারঅল কনভেন্স। তুমি যদি ওই ফর্মুলাটা না জানো যে দুটো কনভেন্স হচ্ছে K1 × K2 ভাবে বার করতে হয়, তুমি বার করতে পারবে? এই টাইপের কোশ্চেন এমসিকিউতেও কিন্তু আসতে পারে। দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে। হ্যাঁ, ওভারঅল স্টেপসগুলো হয়তো এখন মনে না রাখলেও চলবে, মেইনসের আগে দেখে যাবে, বাট আমার তো মনে হয় যে এগুলো মনে রাখলে তোমার ভালোই হবে, আই হোপ। ঠিক আছে, যে কোনো সময় তুমি কনফিডেন্স পাবে, যে কোনো পরীক্ষার আগে যাওয়ার আগে যে আমরা ভয় পাই, সেই ভয়টা তোমার থাকবে না, ইউ উইল ফিল কনফিডেন্স। ওকে, এই হচ্ছে তোমার ব্যাপার। তার মানে অ্যাকচুয়ালি যে অঙ্কটা ছিল সেই অঙ্কটার ডিসচার্জ ছিল 79.147। এইটা হচ্ছে শেষ। এইবার আমার একটা ছোট্ট জিনিস এখানে বলার আছে। ছোট্ট জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই কতক্ষণ হলো, 48 মিনিট, হ্যাঁ হয়ে যাবে, যতক্ষণই হোক আমাকে তো এটা শেষ করতেই হবে। রেটিং কার্ভ খুব ইম্পর্টেন্ট। দেখো দুটো ছবি আঁকাচ্ছি। দেখো এটা কি সি আছে না অন্য কিছু আছে, আগে আমি দেখিনি, একটু দাঁড়াও তো। এই নামটা দিয়েছে, এ দিয়েছে ওরা, ঠিক আছে। তুমি ডিসচার্জ ভার্সেস কিউ দিয়েছে, ডিসচার্জ ভার্সেস স্টেজ, ডিসচার্জ ভার্সেস স্টেজ, ডিসচার্জ ভার্সেস স্টেজ। এইরকম দেওয়া আছে। আচ্ছা, স্টেজে তো কিউ নট হবে না, এটা কি আছে,
স্টেজে এটা দিয়েছে জি মাইনাস এ। আচ্ছা, জি মাইনাস এ, এই হচ্ছে রেটিং কার্ভ। তাহলে রেটিং কার্ভ যদি তোমাকে বলে কি জিনিস, তাহলে তুমি কি বলবে? দেখো, রেটিং কার্ভ, রেটিং কার্ভ সম্বন্ধে আমি লিখছি। হ্যাঁ, রেটিং কার্ভ মানে তুমি বলবে যে স্টেজ ভার্সেস ডিসচার্জের যে কার্ভ, সেটাকে আমরা রেটিং কার্ভ বলি। কার্ভ কোরেসপন্ডিং টু স্টেজ ভার্সেস ডিসচার্জ is called রেটিং কার্ভ। বুঝতে পারলে রেটিং কার্ভ কাকে বলে? আচ্ছা দেখো, স্টেজ মানে কি, আমি কিন্তু প্রথম থেকে ক্লাসের বলে যাচ্ছি, স্টেজ মানে হচ্ছে ডেপথ অফ দ্য রিভার, মানে রিভারের বেড থেকে কত উপরে জল আছে সেটা হচ্ছে স্টেজ। আর ডিসচার্জ, দেখো স্টেজ আর ডিসচার্জের রিলেশনশিপটা তোমরা খুব ভালো করেই জানো। তোমরা জানো যে স্টেজ যদি বাড়ে ডিসচার্জ বাড়বে, মানে কোনো একটা নদীর রিভারের যদি হাইটটা বাড়ে তাহলে বুঝতেই পারছো ওখান দিয়ে ডিসচার্জ বেশি হবে। মানে বর্ষাকালে কি হয়, উপরে উঠে যায়, স্টেজটা বড়, সেই জন্য জলটা বেশি হয়। কিন্তু কিভাবে বাড়ছে সেটা ইম্পর্টেন্ট। স্টেজ ভার্সেস ডিসচার্জ কার্ভটা এইভাবে বাড়ছে, অন্য কোনোভাবে বাড়িও না। মানে পরীক্ষার সময় যদি তোমাকে এটা গ্রাফটা ড্র করতে দেয়, তুমি তো এরকমও করতে পারতে। সে ফর এক্সাম্পল আমি যদি এরকম করতাম, এটাও তো বাড়া বলে, দিস ইজ অলসো ইনক্রিজিং। আচ্ছা, আমি তো এরকমও করতে পারতাম, ইট ইজ অলসো ইনক্রিজিং। কিন্তু এভাবে ইনক্রিজ করে না, তোমাকে 3-4টা গ্রাফ দিয়ে বলতে পারে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট গ্রাফ। তাহলে কি করবে? এইরকম গ্রাফ করবে। স্টেজ ভার্সেস ডিসচার্জটা এইভাবে বাড়ে, বাড়ে সবাই জানে, তুমিও জানো আমিও জানি, বাট কিভাবে বাড়ে, দিস ইজ দ্য ওয়ে বাই হুইচ ইট ইজ ইনক্রিজিং। এটা মনের মধ্যে ছবি তুলে রাখো, এইটা মনে রাখবে। হ্যাঁ, আচ্ছা সেকেন্ড কি, যদি আমি লগ লগ নিয়ে নিই, তোমরা খুব ভালো করেই জানো লগ নামার মেন কারণটাই হচ্ছে কোনো একটা কার্ভকে সোজা করে দেওয়া। তো বেসিক্যালি বুঝতেই পারছো লগ লগ যদি নিয়ে নিই তাহলে স্ট্রেট হয়ে যাবে। এখানে ডিসচার্জটা তো বুঝতেই পারছো, জি মাইনাস এ তুমি নাও বুঝতে পারো। দেখো, জি মানে হচ্ছে স্টেজ of the river at corresponding discharge। মানে যে ডিসচার্জের স্টেজটা বার করতে বলছো সেটা, ধরো 9 মিটার কিউব পার সেকেন্ড ডিসচার্জ হচ্ছে, তার স্টেজ কত সেইটা জি। তো এটা তো জানি, আমি বুঝতে পারলাম। আমার সমস্যাটা হচ্ছে এটা কি, এটা কি, এটা মানে বলবে যখন ডিসচার্জ থাকছে না তখন যে স্টেজের ভ্যালু সেটা। তার মানে কি, এ হচ্ছে স্টেজ অফ রিভার, রিভারের স্টেজ হোয়েন কি ডিসচার্জ ইকুয়ালস টু 0। তুমি বলবে এটা কি করে পসিবল স্যার, ডিসচার্জ 0 হলে স্টেজ থাকবে? থাকবে না। তুমি ভাবো তো, একটা নদীর মধ্যে কোনো ফ্লো হচ্ছে না, নদীতে দাঁড়িয়ে পুকুরই ধরো না বা লেক, ওর মধ্যে কি স্টেজ নেই? তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আরে ডিসচার্জে থাকতে হবে তার তো কোনো মানে নেই। ধরো ডিসচার্জ হচ্ছে না, মানে একদম স্টিল রিভার, মানে বেসিক্যালি রিভার স্টিল হয় না, তুমি বলতে পারো যে লেক বা পন্ড স্টিল আছে, তার মধ্যে তো স্টেজ তো আছে, ওই নদীর তো একটা ডেপথ আছে, ঠিক আছে? ওইটাকে আমি বলতে চাইছি। মানে ডিসচার্জ মানে এ মানে হচ্ছে স্টেজ অফ রিভার যখন ডিসচার্জটা 0, এটাও একটা থাকবে। আর কোরেসপন্ডিং ডিসচার্জে যা স্টেজ সেটা, তুমি আমার কথাটা বুঝতে পারলে। কোরেসপন্ডিং ডিসচার্জ মানে ধরো যে কোনো ধরো তো তুমি বলতে পারলে যে না স্যার আমাকে 0.9 মিটার কিউব পার সেকেন্ডে কত স্টেজ আছে বলুন তো, সেইটা এটা। মানে কোরেসপন্ডিং ডিসচার্জে যেটা সেটা হচ্ছে স্টেজ জি, আর যদি 0 ডিসচার্জ হয় তাহলে যে স্টেজটা সেটা হচ্ছে এ। এই দুটো কার্ভ হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আরও দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে পার্মানেন্ট কন্ট্রোল আর একটা হচ্ছে শিফটিং কন্ট্রোল। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো কি বলতে চাইছে, হোয়াট ডু ইউ মিন বাই পার্মানেন্ট কন্ট্রোল আর শিফটিং কন্ট্রোল, এটা এবার মুছে দিচ্ছি। দেখো, সবার প্রথমটা হচ্ছে তোমাকে জানতে হবে পার্মানেন্ট কন্ট্রোল। হোয়াট ডু মিন বাই পার্মানেন্ট কন্ট্রোল? পার্মানেন্ট কন্ট্রোল মানে হচ্ছে যদি রিভারের স্টেজটা টাইমের কোরেসপন্ডিং মানে টাইমের রেসপেক্টে চেঞ্জ না হয়, ঠিক আছে? কি বললাম, যদি রিভারের স্টেজটা টাইমের রেসপেক্টে চেঞ্জ না হয় তাহলে সেটাকে আমরা পার্মানেন্ট কন্ট্রোল বলবো। আর যদি রিভারের স্টেজ টাইমের রেসপেক্টে চেঞ্জ হতে থাকে তাহলে সেটাকে আমরা শিফটিং কন্ট্রোল বলবো। ডেফিনেশনটা একবার আমি ভালো করে দেখে নিই তোমাদের লিখিয়ে দিচ্ছি, নোটসও লেখা আছে দেখবে, তাও আমি একবার দেখে নিই। এই জন্য আমি ভেবেছিলাম দেখবো। দেখো, স্টেজ ডিসচার্জ রিলেশনশিপ ভ্যারিস উইথ রেসপেক্ট টু টাইম। এই যে আমাদের যে স্টেজ ডিস্টেজ রিলেশনশিপ ছিল, সেই স্টেজ ডিস্টেজ রিলেশনশিপটা যদি টাইমের রেসপেক্টে ভ্যারি করে সেটাকে
আমরা শিফটিং কন্ট্রোল বলবো। দ্যাট কন্ট্রোল ইজ কল্ড SHIFTING, শিফটিং কন্ট্রোল। আর একটা কি আছে, পার্মানেন্ট কন্ট্রোল। পার্মানেন্ট কন্ট্রোল মানে কি? পার্মানেন্ট কন্ট্রোল মানে হচ্ছে স্টেজ ডিসচার্জ রিলেশনশিপটা, ডিসচার্জ রিলেশনশিপ ডাজ নট ভ্যারি উইথ রেসপেক্ট টু টাইম। টাইমের রেসপেক্টে স্টেজ ডিসচার্জ রিলেশনশিপ ভ্যারি করবে না। মানে কি? মানে হচ্ছে ধরো তুমি কোনো একটা পার্টিকুলার জিনিসের জন্য এরকম করে স্টেজ ডিসটেন্স রিলেশনশিপ বার করলে, এদিকটা কি ছিল ডিসচার্জ আর এদিকটা কি ছিল স্টেজ, এইরকমভাবে তুমি বার করলে স্টেজ ডিসচার্জ রিলেশনশিপ। এটা যেন এরকমই থাকে। ধরো 1 মাস পরে এটা এরকম হয়ে গেল, 2 মাস পরে এরকম হয়ে গেল, 3 মাস পরে এরকম হয়ে গেল, তাহলে এটাকে কি বলবো? বিকজ ইট ইজ ফ্রিকোয়েন্টলি চেঞ্জিং, তাহলে আমি এটাকে বলবো হচ্ছে শিফটিং কন্ট্রোল। বুঝতে পারলে কিনা বলো? যদি চেঞ্জ না হয় একটাই থাকে, সে ফর এক্সাম্পল একটাই লাইন আছে, দিস ইজ দ্য সেম লাইন, সারা জীবন ধরে একটাই লাইন আছে স্টেজ ডিসটেন্স রিলেশনশিপ, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে পার্মানেন্ট কন্ট্রোল। মানে ওর মধ্যে কোনো রকম ঝামেলা নেই, পার্মানেন্ট আছে। ঠিক আছে? ইন জেনারেল পার্মানেন্ট কন্ট্রোল তো হয় না, এটা একটা ফিকটিজিয়াস ব্যাপার, বুঝতেই পারছো। যে কোনো একটা রিভারের বা কিছু স্টেজ ডিসটেন্স রিলেশনশিপ ইন জেনারেল পার্মানেন্ট থাকে না। পার্মানেন্ট কখন থাকবে এটা তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। পার্মানেন্ট তখনই থাকবে, বলতে পারে যে পার্মানেন্ট কন্ট্রোল আমরা কখন পাবো। তুমি লিখবে যে পার্মানেন্ট কন্ট্রোল হওয়ার মেন ক্রাইটেরিয়া হচ্ছে যে সিল্টিং অ্যান্ড স্কাওয়ারিং যেন না হয়। একটা রিভারে যদি সিল্টিং আর স্কাওয়ারিং হয়ে যায়, সিল্টিং স্কাওয়ারিং নট হ্যাপেনিং। যদি তোমার একটা রিভারে সিল্টিং বা স্কাওয়ারিং হয় তাহলে কিন্তু সেই রিভারে পার্মানেন্ট কন্ট্রোল থাকে না। যদি রিভারে সিল্টিং বা স্কাওয়ারিং না হয়, বুঝতেই পারছো পার্মানেন্ট রেজিম হয়ে গেছে। বুঝতে পারছো তো, যেগুলো আমরা পড়েছিলাম ট্রু রেজিম, পার্মানেন্ট, ইরিগেশনে পড়বো, অনেকে যারা জানো তারা বুঝতে পারছো। মানে সিল্টিং বা স্কাওয়ারিং যদি না হয়, বা যদি তোমার সাইড অফ দ্য স্লোপ, সাইড অফ দ্য বেড চেঞ্জ না হয়, প্যারামিটার্স যেগুলো আছে সেগুলো যদি চেঞ্জ না হয়, তার মানেটা তুমি ভাববে সেটা পার্মানেন্ট কন্ট্রোল আছে। ইন জেনারেল কিন্তু এটা হয় না। মানে একটা রিভারে সিল্টিং বা স্কাওয়ারিং হবে না এটা তুমি ভাবতেই পারো, এটা হয়ই না, এটা হতে পারে না, হয়। সেই জন্য আমি বললাম এটা ফিকটিসিয়াস একটা ব্যাপার। বাট যদি কোনো কারণে তুমি দেখতে পারো যে চ্যানেলটা খুব মানে কংক্রিট দিয়ে বানানো এবং সে চ্যানেলের মধ্যে সত্যিকারের সিল্টিং বা স্কাওয়ারিং হচ্ছে না, দেন ইউ ক্যান সে স্যার দেখুন সিল্টিং স্কাওয়ারিং হচ্ছে না, এটা পার্মানেন্ট কন্ট্রোল আছে। আচ্ছা, আর একটা লুপ আছে আমাদের জানতে হবে, রেটিং লুপ। সেটা কি জিনিস দেখো, এখানে একটু আলাদা আছে। এখানে দেখো কার্ভটা উল্টো আছে, কার্ভ মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসটা আলাদা আছে। লুপ রেটিং বলে এটাকে, লুপ রেটিং কার্ভ। এদিকটা হবে তোমার স্টেজ, এদিকটা হয়ে যাবে তখন ডিসচার্জ। কিছু করার নেই, যেটাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে তোমাকে সেভাবেই করতে হবে। এটা কি লুপ রেটিং কার্ভ। কি পড়ছি আমরা? লুপ রেটিং কার্ভ। দেখো এটা খুব ইম্পর্টেন্ট, এটা বোঝার আছে, এখানে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন আছে। ঠিক আছে? লুপ রেটিং কার্ভটা তুমি অনেক বইতেই পাবে না। এইভাবে গিয়ে এইভাবে আসবে লুপ রেটিং কার্ভ। তার মানে কি, এই হচ্ছে আবার এই হয়ে গিয়ে কমে আসছে। এখানে দুটো জিনিস আমি তোমাকে দেখাচ্ছি, তুমি দেখো কি জিনিস। দেখো তো, এই জায়গাটাতে ডিসচার্জটা সবচেয়ে বেশি না? আমি এটাকে নাম দিলাম হচ্ছে QA, যেখানে ডিসচার্জ সবচেয়ে বেশি। তাহলে এই জায়গার স্টেজটা কি হচ্ছে? কোরেসপন্ডিং স্টেজের নাম দিলাম HA। বুঝতে পারলে? ডিসচার্জ QA, কোরেসপন্ডিং স্টেজ হচ্ছে HA। আর একটা নাম দিচ্ছি, দেখো এই জায়গার স্টেজটা সবচেয়ে বেশি না? এইটা আমি নাম দিলাম হয় না, এইটা আমি নাম দিলাম হচ্ছে HB, আর তার কোরেসপন্ডিং ডিসচার্জটার নাম দিলাম আমি QB। বুঝতে পারলে? দেখো এবার পয়েন্টগুলো আমি লিখছি, খুব ভালো করে দেখবে, খুব ভালো করে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট জিনিস। QA হচ্ছে ম্যাক্সিমাম ডিসচার্জ, QA হচ্ছে ম্যাক্সিমাম ডিসচার্জ, HA হচ্ছে স্টেজ কোরেসপন্ডিং QA। এটা একটা হলো।
আর একটা হচ্ছে এইচবি হচ্ছে ম্যাক্সিমাম স্টেজ, আর কিউবি হচ্ছে ডিসচার্জ কোরেসপন্ডিং ম্যাক্সিমাম স্টেজ। এই দুটো তুমি বুঝতে পারলে, হ্যাঁ কি না? আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস থিংস। এখানে গল্পটা কি বলতো, যেখানে ম্যাক্সিমাম ডিসচার্জ হচ্ছে সেখানে ম্যাক্সিমাম স্টেজ পাওয়া যাচ্ছে না, এটাই হচ্ছে লুপ রেটিং কার্ভের মেন ব্যাপার। বুঝতে পারলে কিনা বলো? যেখানে ম্যাক্সিমাম ডিসচার্জ হচ্ছে সেখানে ম্যাক্সিমাম স্টেজ পাওয়া যাচ্ছে না। তুমি ভাবতে পারো যেখানে ম্যাক্সিমাম ডিসচার্জ হবে সেখানেই ম্যাক্সিমাম স্টেজ হবে, কখনো না। তাহলে কি হচ্ছে, প্রথমে এরকম করে করে ডিসচার্জ বাড়ছে, তোমার স্টেজও বাড়ছে। আমি কার্ভটা তোমার দেখিয়েছিলাম, কিন্তু এইভাবে কার্ভ হয়, বাড়ছে 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 বাড়ছে, একটা জায়গায় গিয়ে ম্যাক্সিমাম ডিসচার্জ হলো, তখন কিন্তু স্টেজ ম্যাক্সিমাম না, তারপরে স্টেজটা ম্যাক্সিমাম হলো। তার মানে তুমি মনে রাখবে ম্যাক্সিমাম স্টেজ অলওয়েজ ফলোজ ম্যাক্সিমাম ডিসচার্জ, মানে ম্যাক্সিমাম ডিসচার্জটা তোমার আগে আসে। বুঝতে পারলে কিনা বলো? সরি, ফলোড বাই হবে, কি লিখবে? ম্যাক্সিমাম স্টেজ ইন এ রিভার অলওয়েজ ফলোড বাই মানে পরে আসছে। ম্যাক্সিমাম স্টেজ ইন এ রিভার ইজ অলওয়েজ ফলোড বাই ম্যাক্সিমাম স্টেজ ইজ অলওয়েজ ফলোড বাই ম্যাক্সিমাম ডিসচার্জ। এটা একটা কথা আসে পরীক্ষার সময়, কিন্তু ডাইরেক্টলি এরকম আসবে। কি আসবে বলো তো? ম্যাক্সিমাম স্টেজ অফ এ রিভার ফলোড বাই ম্যাক্সিমাম ডিসচার্জ, ম্যাক্সিমাম ডিসচার্জ অফ এ রিভার ফলোড বাই ম্যাক্সিমাম স্টেজ, ম্যাক্সিমাম স্টেজ ফলোজ ম্যাক্সিমাম ডিসচার্জ, এরকম করে তোমাকে কনফিউজ করে দেবে। তাহলে তোমাকে কি মনে রাখতে হবে? তোমাকে শুধু এই কাজটা তুমি মনে রাখবে সবসময় ডিসচার্জ আগে আসে, স্টেজ পরে আসে, ঠিক আছে? আর তারপরে তো ইংলিশের খেলা। আর একটা কি, এটা একটা স্টেটমেন্ট, আর একটা স্টেটমেন্ট হচ্ছে ম্যাক্সিমাম ডিসচার্জ ফলোস ম্যাক্সিমাম স্টেজ। দুইটা স্টেটমেন্টই কারেক্ট। আইদার যদি ফলোস থাকে, তুমি মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ইংলিশের খেলা, একটা জায়গায় দেখো ফলোড বাই আছে, একটা জায়গায় ফলোজ আছে। এবার তুমি দেখে নাও, ফলোড বাই মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিসচার্জটা আগে, মানে মোট কথা ম্যাক্সিমাম ডিসচার্জ আগে ঘটিত হবে, ব্যাস। ফার্স্ট ধরো আমি তোমাকে টাইম দিয়ে রেসপেক্টে করছি, টাইমের রেসপেক্টে আমি এখানে তোমাকে টাইমের রেসপেক্টে বোঝাচ্ছি। দেখো, ধরো তোমার t=0 থেকে স্টার্ট হচ্ছে, t=5 আওয়ারে ম্যাক্সিমাম ডিসচার্জ আসলো, t=6 আওয়ারে তুমি ম্যাক্সিমাম স্টেজ পাবে। সো ম্যাক্সিমাম ডিসচার্জ কাম আর্লি। তাহলে এখানে কি লিখলো? নোট লিখে তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসচার্জ কামস আর্লি, তাড়াতাড়ি আসে। ম্যাক্সিমাম ডিসচার্জ আর্লি আসে অ্যান্ড ম্যাক্সিমাম স্টেজ কামস লেটার, ম্যাক্সিমাম স্টেজ পরে আসে। পরিষ্কার কথা, এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে। তাহলে ম্যাক্সিমাম স্টেজ অফ এ রিভার অলওয়েজ ফলোড বাই, মানে এর দ্বারা ফলো হচ্ছে, তার মানে এটা পরে হচ্ছে ফলোড বাই ম্যাক্সিমাম ডিসচার্জ। ম্যাক্সিমাম ডিসচার্জ আগে আসে, ম্যাক্সিমাম এটা পরে আসে, অথবা ম্যাক্সিমাম ডিসচার্জ ফলোস ম্যাক্সিমাম স্টেজ, ম্যাক্সিমাম ডিসচার্জটা আগে হচ্ছে তারপরে ম্যাক্সিমাম স্টেজটা ফলো করছে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? দিস টু থিংস ইউ হ্যাভ টু রিমেম্বার। টুডে ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস, যেটা হচ্ছে স্ট্রিম ফ্লো মেজারমেন্ট। স্ট্রিম ফ্লো মেজারমেন্ট এখানেই শেষ। দুর্ভাগ্যজনক ব্যাপার তোমাদের জন্য এটাই হচ্ছে যে নেক্সট উইকে আমি আবার কলকাতা যাচ্ছি, বিকজ জলসম্পদ ভবন থেকে এসে ডাক, সেই জন্য আমি কিন্তু আর ক্লাস দিতে পারবো না। তো তোমরা নিজেরা প্র্যাকটিস করতে থাকো। আই হোপ এই কথাটা আমি গ্রুপেও জানিয়ে দেবো এক সময়, কারণ কি সবাই তো হাইড্রোলজি ক্লাস করে না। সো তোমরা ওয়েট করে হয়তো থাকবে যে ক্লাস আসবে। তো নেক্সট উইকে কিন্তু আমি থাকছি না, আই হ্যাভ টু গো টু জলসম্পদ ভবন, কিছু কাজ আছে, পার্সোনাল কাজ আছে, তো সেই কারণে আমি যাচ্ছি জলসম্পদ ভবনে। অতএব তোমরা পড়তে থাকো, কোনো রকম অসুবিধা হলে মেসেজ করবে, কোনো অসুবিধা নেই। এবং আমি চাইবো, মানে চেষ্টা করবো যে ওখান থেকে আসার সাথে সাথেই পরীক্ষা নিতে। নেক্সট পরীক্ষাটা অবশ্যই হাইড্রোলজির হবে, যেদিনই নিই সিলেবাসটা থাকবে আপ টু দিস ক্লাস। সো প্রিপারেশান নিতে থাকো, অ্যাটলিস্ট 1 উইক কিন্তু আমি থাকবো না। চলো, এটা আমি তোমাদের ক্লাসের শেষে বলে দিলাম, ঠিক আছে? আমি কলকাতা যাচ্ছি জলসম্পদ ভবনে পার্সোনাল কাজের জন্য। ওকে, টাটা।